বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছো। আঁকি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে আঁকিকে নিয়ে চলে এসেছি আমি। এই যে দুষ্টুমি করছে, এই যে আমার মুখে দুটো বুঝেছি কি দুষ্টুমি হয়েছে। তোমাদের আশীর্বাদে আমার আঁকি এখন ভালো আছে, আর ভীষণ দুষ্টু হয়েছে। আচ্ছা, ওর ভিডিওগুলো দেখছো তো তোমরা? যদি না দেখে থাকো প্লিজ দেখো। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তো নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আচ্ছা, আজকের ব্লগটা নিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলবো। সেদিন যেমন বলেছিলাম যে আমার প্রিমেচার বেবি হয়েছিল, ওকে কীভাবে কেয়ারিং করেছি, মানে প্রথম 6 মাসের ঘটনাগুলো বলবো। আর তার সাথে রান্নাও করছি। এই যে রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে কচুরলতি। আমরা সবাই বেশিরভাগ কচুরলতি খেয়ে থাকি, সবার ভালোও লাগে। আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, তোমরা প্লিজ দেখো আমার রেসিপিটাকে, আর কেমন লাগে একবার অন্তত ট্রাই করো প্লিজ। এই যে করে দিই। ওর সঙ্গে আমাকেও দুষ্টুমি করতে সারাদিন, আমাকে কাজ বাজ ঠিক মতো করতে দেয় না। এই যে দুষ্টুমি চলছে। বাই বাই, তাহলে তোমরা দেখো। আমি তাহলে রান্নাটাও সারি। মাঝখানে কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিওটা দেখা যাবে না। ওকে? আনন্দ আজকে কচুরলতি নিয়ে এসছে, 500 কচুরলতি নিয়ে এসছে। আমরা খাবো, 3জনই খাবো। মেয়ে সেরকম খায় না, আর আমি আর আনন্দ। এই যে কচুরলতিগুলো কাটিয়ে তোমাদের সাথে কথাটা বলি। প্রথম 6 মাস কী করে আঁকিকে কেয়ার করলাম। প্রথম 6 মাস ওর পাশের থেকে আমি সত্যি কথা বলতে কি একদমই নড়িনি। ওকে পুরোপুরি ঘুমাতে দিতাম আমি, অন্তত 22 ঘন্টা তো ঘুমাতে দিতামই ওকে। কেন আমি এইটুকু জানি যে বাচ্চারা যতটা ঘুমাবে ওদের ব্রেন কিন্তু ততটাই ডেভেলপ হয়, ওদের গ্রোথটাও ভালো হয়, সব দিক থেকে ভালো হয়। হ্যাঁ, আবার আরেকটা কথাও না বলে রাখতে পারছি না, সেটা হলো যে বাচ্চা ঘুমালে কি করে ওকে খাওয়ানো হবে। সেই সময় তো ওরা তো ছোটো থাকে, বিছানার মধ্যে ওদের ঘন ঘন বাথরুমও হয়, তখন কিন্তু বাচ্চাদেরকে তুলে তুলে খাওয়াতে হয়। ও কীভাবে জিএনএমএস স্নায়ু যে ডিপার্টমেন্ট আছে ওখান থেকে বলে দিয়েছিল যে বাচ্চাদেরকে সবসময় পাততলায় টোকা মারবে। জোরে একটা টোকা মারলে ওরা উঠে পড়বে, তখন দুধটা খাইয়ে ওরা আবার ঘুমিয়ে পড়বে। কিন্তু ওদেরকে ঘুমে যেন ডিস্টার্ব না হয়, মানে কি ওদের বেশিক্ষণ জাগানো না হয়, এটা কিন্তু করা একদম উচিত না। আমি ঠিক সেটাই করতাম, আমি ওকে একদমই জাগাতাম না, কিন্তু 40 মিনিট পর পর ঘন ঘন এভাবে দুধটা খাওয়াতাম। ব্রেস্ট ফিডিং করাতাম, হয়তো অনেক সময় ব্রেস্ট ফিডিং করতে চাইতো না। ব্রেস্ট ফিডিং কী করতাম, বাটিতে দুধটা বার করে ঝিনুক দিয়ে ওকে খাওয়াতাম, কিন্তু ওকে টাইম মতন খাওয়াতাম আমি সবসময়। বিশেষ করে যে বাচ্চারা তো সবসময় শুয়ে থাকবে, দেখবে ওদের ঘাড়ের নিচেই ওটা গরম হয়ে যায়, পিঠটা গরম হয়ে যায়, একটু কোলে তুলে নেবে বারে বারে, কারণ সবসময় শুয়ে থাকলে হয় না, ওদেরও কষ্ট হয়, ওরা বলতে পারে না যেহেতু, কিন্তু সবসময় কোলে তুলে নিতে হয়। আরেকটা জিনিস দেখবে, বাচ্চারা এই যে শুয়ে থাকে তো একভাবে মাথার নিচে ঘামটা জমে যায়, যাতে ওদের ঠান্ডা লেগে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় দেখবে শুয়ে শুয়ে ওরা ভমিটিং করে, তখন কী করবে বলো তো? তখন ওদের মাথাটা একটু উঁচু করে, বালিশটা একটু উঁচু করে দেবে, উঁচুতে শোয়াবে, যাতে গলার থেকে মানে ওদের বডিটা, পেটটা একটু যেন নিচু থাকে, তাহলে কি এই যে শ্বাসকষ্টটা হবে না। কারণ আমার আঁকির সময় হয়েছিল এরকম, তখন আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে ওকে সবসময় ওদের মাথাটা উঁচু করে রাখে, কারণ ওরা তো সারাদিন শুয়ে থাকে, যেহেতু ওদের মানে লালাটা গলায় এসে আটকে থাকে। পটিটাকে বিশেষভাবে খেয়াল রাখবে, ওরা ঘন ঘন পটি, কারণ সেই সময় ওরা ঘন ঘন পটি করে। আর ওদের পটিতে দুর্গন্ধ হলে গ্যাসের ওষুধটা খায় না, কারণ আমি আঁকির সময় করেছিলাম, আমি তোমাদেরকে বলবো না, কেন তোমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ না নিয়ে কোনো কিছুই করবে না, কিন্তু আমি আঁকির সময় করেছিলাম। আমাকে গ্যাসের ওষুধটা দিয়েছিল, হজমের ওষুধটা, সেটা আমি ওকে খাওয়াতাম, কারণ ওরা বাচ্চা তো। তারপরে ওরা যে ব্রেস্ট ফিডিং করে, আমার মেয়ে তো ব্রেস্ট ফিডিং করতো, যার জন্য আমি যা খেতাম, যার জন্য ওর গ্যাসটা হতো, এবার হজমের ওষুধটা খাওয়াতাম। পায়খানাটা আমি সবসময় খেয়াল রাখতাম। আর কি, মানে পায়খানাটা যেদিন হবে না দেখবে সেই দিনই ওদের সর্দি লেগে যাবে, কারণ বাচ্চাদের মেন হচ্ছে পটিটা হলেই ক্লিয়ার থাকলে ওরা শরীর সুস্থ থাকে। ওদের খাওয়া, পটি আর ঘুম, এই 3টে জিনিস 6টা মাস ভীষণভাবে খেয়াল রাখতে হবে ওদেরকে, তাহলে দেখবে ওদের গ্রোথের মধ্যে কোনো অসুবিধা হবে না, সবই মানে ঠিকঠাকভাবে বেড়ে উঠবে। আমাদের যা সব ঠিকঠাকই চলছিল, তো 6 মাস পরে আমার পাটা ভেঙে গেল বলে গন্ডগোল হলো। ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমার লতিটা কাটা হয়ে গেছে। এবার লতি তো কাটা হয়ে গেলো, এবার ওর মধ্যে কী কী মশলা যাবে সেগুলো কেটে নিই। এই যে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, রসুনগুলো মোটা মোটা কোয়া, দেখো এতগুলো রসুন নিয়েছি। এবার জিরি জিরি করে কেটে নেবো একদম, মানে মোটা মোটা কাটবো না। এই রান্নাটার মানে কি বলবো, মানে খাসিয়াতেই হচ্ছে যে জিরি জিরি করে মশলাগুলো কাটা। আচ্ছা, রসুনগুলো একদম কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখো, এই দেখো কি দেখেছো কীভাবে জিরি জিরি করে কেটেছি। এটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি, আমি আগে তো খেতাম এমনি ভাজা ভাজা, কিন্তু এটা একটু ভাপা রান্না হচ্ছে, মানে লতি ভাপ দিয়ে রান্না করা, বিশেষ করে হাতেই তৈরি হয়ে যায় হাফ রান্না। এই যে লতিটা আমি ধুয়ে নিয়েছি, এই দেখো পেঁয়াজ রসুন, এই যে সর্ষেটা নিয়েছি, পরিমাণটা দেখে নাও, এইটুকুই সর্ষে, মানে বেশি সর্ষে দিলে আবার ভালো লাগবে না, তিতো তিতো হয়ে যাবে। লঙ্কা নিয়েছি 3খানা, যেহেতু কুচিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার লতিটা ভাপ দিয়ে নেবো।
জল দিয়ে লতিটা কিন্তু বেশি গলাবো না, বেশি গলালে কিন্তু একদম ল্যাদ ল্যাদ হয়ে যাবে, তাহলে আর খাওয়াই যাবে না, মানে সেই ভাপা লতিটা ঠিক মতন হবে না, সে টেস্টটাই আসবে না। এই জন্য লতিটা হাফ সিদ্ধ করব। যতক্ষণ লতিটা সিদ্ধ হয় ততক্ষণ চলো আমি মশলাটা করে নিই। এই যে দেখো লতিটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেছ? এই যে ব্যাস এইটুকুই সিদ্ধ করবো, এর বেশি কিন্তু সিদ্ধ করব না। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, এবার লতিটা আমি ঢেলে নেবো, ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবো। এতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। এই যে দেখো লতিটা আমি ভাপ দিয়ে নিয়েছি, দেখো কতটুকু দিয়েছে, এইটুকু ব্যাস, জাস্ট হাত থেকে আমার টেপা যাচ্ছে, সেইটুকুই সিদ্ধ করেছি, এর বেশি কিন্তু সিদ্ধ করিনি, গলাইনি আমি। লতি রান্না করলে আর অন্য কিছু কোনো সবজি লাগে না খেতে, এইটা দিয়েই খেয়ে নেয় সবাই ভাত, অন্য কিছু সবজির দরকারই নেই। তোমরা একটু ট্রাই করে দেখবে। এই যে আমি এই লতির মধ্যে ভাপ দিয়ে জল ঝরিয়ে রাখলাম, সেই লতির মধ্যে আমি একে একে যে সবজিগুলো কুচিয়েছি, মানে রসুন কুচিয়েছি, এই যে পেঁয়াজ লঙ্কা সব ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু লবণও দেবো, হলুদও দেবো, আর মশলাটা যে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা সেটাও দেবো, দিয়ে কাঁচা তেল দেবো, দিয়ে ওটাকে ভালো করে মাখবো, মানে কাঁচা অবস্থায় এটা পুরো মাখিয়ে নেবো, মানে এক্সট্রা কোনো কাঁচা তেল দেবো না আমি এর মধ্যে। কড়াইতে কিছুটা তেল দেবো, সেটা দেবো, আর কিন্তু এক্সট্রা তো অনেকে আছে না এক্সট্রা তেল দেয়, সে এক্সট্রা তেল দেবো না, মানে কাঁচাভাবে মাখাবো। দেখে নাও তুমি কীভাবে মাখাচ্ছি, জলটা দিচ্ছি না কিন্তু, দেখেছো সর্ষেটা বেটিয়েছি একদম শুকনো শুকনো বেটিয়েছি, একদম জল ভাবটা কিন্তু দেবোই না, জল লাগবে কিন্তু সেটা পরে দেব, এখন অন্তত দেবো না। এই যে মশলাটাকে ভালো করে কাছিয়ে নিলাম, নিয়ে এবার এটা তেল দিয়ে মাখিয়ে নেবো। এগুলোকে মাখায় ততক্ষণ আমি আরেকটা কথা বলে দিই, যে যেসব মায়েরা বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে পারে না, তাদের ভয়ের কোনো ব্যাপার নেই, তারা ডাক্তারের সঙ্গে কথা বলে বাইরে কি ভালো দুধ খাওয়াতে পারে সেটা খাওয়াতে পারে। আমি যেমন আঁখিকে 4 মাসের বেশি দুধটা খাওয়াতে পারিনি, 4 মাস যখন বয়স হয়েছে তখন ও দেখি মানে রাতে ঘুমাতো তো কান্না করতো, ওর খিদে পেয়ে, যতই ব্রেস্ট ফিডিং করাতাম কিন্তু তা সত্ত্বেও ওর খিদে পেয়ে যেত, শুধু ঘন ঘন কাঁদতো। তখন আমি আমার ডাক্তারের সঙ্গে কথা বললাম, উনি তখন বললেন যে ওকে বাইরে তোলা দুধ খাওয়া, কেন ওর পেটটা ভরছে না, যার জন্যই ও কান্না করছে। এবার অনেক সময় কী হয়, যারা নতুন মা তারা তো বুঝতে পারে না যে পেটটা ভরেছে কি ভরেনি, দেখবে দুধ খাওয়ানোর পরেও যদি বাচ্চা যদি কাঁদে, অনেক সময় গ্যাস হলেও কাঁদে, বোঝা যায় না, কিন্তু সেটা খেয়াল রাখবে, যেমন গ্যাস হলে পেটটা ভাপ ধরছে কিনা সেটাও খেয়াল রাখবে। তা সত্ত্বেও দেখবি যেগুলো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কান্না করছে, তার মানে ওর পেটটা ভরছে না, তখন বাইরে তোলা দুধ খাওয়াবে। আমি যেটা করেছি, এ দেখো তোমরা তো দেখতে পেলে, তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে, জলের কোনো অংশ দিইনি এর মধ্যে, 1 ফোঁটা জল দিইনি। কড়াইটা বসিয়ে দেবো, আমি বসিয়ে দিয়ে কড়াইটা গরম হোক, তারপর আমি এটাকে দেখবো যে কী করে কষাচ্ছি। তোমরা কিন্তু আমার ভিডিওটাকে দেখছো তো, তোমরা কিন্তু ভিডিওটাকে দেখো অবশ্যই, কারণ তোমরা না দেখলে আমি তো ইন্টারেস্ট পাবো না বলো, তাহলে আমি বুঝবো কী করি যে তোমরা আমার পাশে আছো। তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি ভিডিওটা কেন করছি, কী অবস্থায় এসে করছি, অন্তত তোমরা আমার এইটুকু হেল্প করো, তাহলে আমার ভালো লাগবে। এই যে কড়াই দেখো গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, ঠিক এইটুকু তেল দেবো, কারণ আমি মাখানোর সময় তেল দিয়েছিলাম, এই জন্য আর এক্সট্রা কোনো তেলই পড়বে না। এই যে এবার দিয়ে দিয়েছি লতিগুলো, মাখানো লতিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওটাকে ভালো করে কষাবো সুন্দর করে, লবণ হলুদ সবই দিয়ে আছে, দেখো তেলটা কেমন ছাড়ছে, দেখো কষানোর সময়, মানে কষানোর সময় না তখনই মনে করবে কি যে একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর পরিমাণে অল্প জল দেবো, সামান্য একদম অল্প জল দেবো, বেশি জল না। এই যে দেখো এইটুকুই জল দিয়েছি, যে কোনো রকম করে মশলাটা একটু ফুটবে। অনেক সময় কী হয়, মশলাটা যদি ভালো করে সিদ্ধ না হয়, না ফুটলে না গ্যাস হয়ে যায়, তখন কিন্তু সবজিতে টেস্ট তো হয়ই না, বরঞ্চ খেলে বদহজম হয়, মানে সুস্থ শরীর ব্যস্ত হয়ে যাবে। এই জন্য মশলাটা সিদ্ধ হওয়ার জন্য জাস্ট আমি জলটা দিলাম, এই যে জলটা ফুটছে, বেশি একদম মাখা মাখা হবে, তেল ছেড়ে যাবে, অসাধারণ হয়। যে নামানোর আগে একটু চিনি দেবো, মিষ্টি দিয়ে, যে যেমন যারা যদি মনে করে যে আমরা মিষ্টি খাই না, মিষ্টি দেবো না, কিন্তু সামান্য একটু স্বাদের জন্য দিলে ভালো লাগে খেতে। লবণ তাদের ইচ্ছার মতন, ঝালটাও তারা ইচ্ছা মতনই খাবে, আমরা একটু সামান্য একটু ঝাল রাখি, লবণ মিষ্টি সব দিয়ে। এই যে নামিয়ে ফেলছি, দেখো তেল ছেড়ে দিচ্ছে, দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে তেলটা ছেড়েছে। আচ্ছা, তোমাদের যদি বেবি সম্বন্ধে কোনো কথা যদি জানার থাকে, বা আমি কি দুধ খাইয়েছি, আমি ওকে তাও বলে দিচ্ছি আমি তোমাদেরকে, আমি ওকে ন্যান খাইয়েছিলাম, ন্যান প্রো 1টা খাইয়েছিলাম ওকে, আমাকে আমার ডাক্তার তাই আমাকে বলেছিল যে ন্যান প্রো 1টা খাওয়াবে। দেখো সবজিটা রেডি হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ছাড়ছে,
আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা কি আমার আখির শর্টস ভিডিওগুলো দেখছো না, প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ দেখো ওর শর্টস ভিডিওগুলো। ও এত কষ্ট করে বানাচ্ছে, তোমরা যদি না দেখো তাহলে কী করে হবে বলো তো। আচ্ছা, নেক্সট ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বারবার বলছি, কারণ তোমাদের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারছি না। বাই বাই বন্ধুরা, রাখছি এখানেই।